কথা কেউ বলেনি। উপস্থাপনা কেরামতুল্লাহ বিপ্লব, পরিচালনা নাহিদ রহমান। দর্শক, স্বাগত আপনাদের সবাইকে এটিএন বাংলা সাপ্তাহিক ভিন্ন ধর্মী আলোচনা অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রচলিত ঘটনা প্রবাহের বাইরে নতুন নতুন বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করি, আর ঠিক একইভাবে সে সকল অনুষ্ঠানে তারাই অতিথি হয়ে আসেন যারা নতুন নতুন ইনোভেশনগুলো নিয়ে আমাদের সামনে কথা বলেন, আর সে সকল বিষয় আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরি। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক অঞ্চলে বদলে যাবে বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের নানা রকমের পদক্ষেপ দেশের অর্থনীতিকে স্বনির্ভর করে তুলতে বিশাল একটি ভূমিকা রাখছে, এবং তার মধ্যে রয়েছে নতুন নতুন কিছু অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা। আর তাই স্বভাবতই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এটিকেই আলোচনার বিষয় করেছি। দর্শক, চলুন আজ পরিচয় করে দিই আমাদের এই অনুষ্ঠানে কারা অতিথি হয়ে এসেছেন। প্রথমেই আপনাদের সামনে নিয়ে আসবো বাংলাদেশের এই পরিকল্পনা বা মহাপরিকল্পনার যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা। স্যার, স্বাগত আপনাকে। একই সাথে আমরা আর একজন অতিথিকে আজকে এখানে হাজির করেছি, যিনি এই অগ্রযাত্রার একজন অগ্রপথিক, এবং তিনি নিজেই একটি অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ করছেন, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের বেসরকারি পর্যায়ের অন্যতম বৃহৎ একটি শিল্পাঞ্চল, আরিশা অর্থনৈতিক জোন লিমিটেডের চেয়ারম্যান জনাব আসলামুল হক এমপিকে। স্বাগত আপনাকে। দর্শক, এই দুইজন মানুষ আমরা তাদের কাছ থেকে আজকে শুনবো যে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ার এখন কেন তাগিদ দেওয়া হচ্ছে, এবং সেটি হলে আগামী 10 বছরে কিভাবে বাংলাদেশ বদলে যেতে পারে। আমি প্রথমেই পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বেজা। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনাটা এখন কেন নেওয়া হলো, মানে কি বিষয়টাকে সামনে রেখে, টার্গেটটাকে সামনে রেখে যদি বলেন। বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল আপনার গড়ার মূল কারণ সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে যে মডেলে কাজ করতেছিলাম আপনার ইপিজেড মডেলে, সেই ইপিজেড রেজিম থেকে আমরা শিফট করার জন্যই মূলত ইকোনমিক জোন রেজিমে চলে আসে সরকার, এবং সেটা আমাদের দেশে হয়েছে 1980 সনের ব্যবসা অ্যাক্ট দিয়ে, এবং 1996 সনে আপনার আরেকটা আইন হয়, প্রাইভেট ইপিজেড অ্যাক্ট। তো এই দুটো আইনের অধীনে বাংলাদেশে মোট 9টা ইপিজেড হয়েছে, একটা কোরিয়ান প্রাইভেট ইপিজেড এবং আর 8টা ব্যবসার অধীনে পরিচালিত ইপিজেড। তো এই ইপিজেড গুলোতে আপনার বেশ কিছু বিনিয়োগ হয়েছে, কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে, এবং বিশেষ করে 8টা কিছু না, সংখ্যা কিন্তু অনেক মানুষের, 8টা ইপিজেড আপনার সেগুলো থেকে প্রায় বছরে $6.5 বিলিয়ন মতো এক্সপোর্ট হচ্ছে। আমি কিছু এই কারণে বলছি যে আপনার আমাদের দেশটা খেয়াল রাখতে হবে, এটা 16 কোটি মানুষের দেশ, অনেক বড়। আপনার এখানে 3.5 লাখ বা 4 লাখ লোকের কর্মসংস্থান অবশ্যই কিছু, আমাদেরকে আপনার অনেক অনেক বেশি লোকের কর্মসংস্থান করতে হবে। প্রতি বছর আপনার জব মার্কেটে আসতেছে প্রায় 25 থেকে 30 লক্ষ যুবক। তো তাদের কর্মসংস্থানের আপনার পরিধিটা চিন্তা করলে অনেক বড় সুযোগ তৈরি করা দরকার। সেজন্য মূলত সরকার এমন একটা রেজিম তৈরি করেছে যেখানে অনেক বেশি মানুষের কর্মসংস্থান থাকবে, এবং সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট সেক্টর যারা আছেন তারা এক্ষেত্রে আপনার অর্থনীতির অন্যতম যেহেতু চালিকা শক্তি, এই কর্মসংস্থান সৃজনে এবং বিনিয়োগ বৃদ্ধিতেও তারা অন্যতম চালিকা শক্তি তাদেরকে করা হয়েছে। তো ইপিজেড গুলোতে যেমন যেটা হচ্ছে সেটা সবকিছু সরকার করে, এই আপনার জোন ডেভেলপমেন্ট সরকার, ওনার সরকার, এটা পরিচালনাও সরকার। এখানে প্রাইভেট সেক্টরে আপনার শুধুমাত্র বিনিয়োগকারীর ভূমিকা ছাড়া আর কোনো ভূমিকা নেই। কিন্তু 2010 সালে যখন এই আইনটা হয়, এই ইকোনমিক জোনস অ্যাক্ট, সেখানে 6টা ইনিশিয়ালি 4টা মডেলে আপনার ইকোনমিক জোন করার বিধান রাখা হয়, পরে আমরা এটা আইন সংশোধন করাই, সেখানে আরো 2টা মডেল, মোট 6টা ক্যাটাগরিতে ইকোনমিক জোন করা যাচ্ছে। এই 6টার মধ্যে অন্যতম হচ্ছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। তো এই বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে আপনার এটা জোনটা ডেভেলপ করবেন আপনার যিনি জমির মালিক, তিনি আপনার তার জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবেন, এবং সেখানে আপনার বেজা থেকে লাইসেন্স নেবেন, এবং অফসাইট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ডেভেলপ করার কথা সরকার সেগুলো ডেভেলপ করে দেবে, এবং এখানে যারা বিনিয়োগ করবে ইউনিট ইনভেস্টর হিসেবে তাদেরকে আপনার প্রাইভেট ডেভেলপার যিনি জমির মালিক তিনি তাদেরকে আপনার ভূমি বরাদ্দ দেবেন, এবং সেখানে যে ইন্ডাস্ট্রিগুলো হবে সেগুলো আপনার যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেটা আইনে সেই সুরক্ষা দেওয়া হয়েছে, তারা ইনসেন্টিভগুলো পাবেন। এবং এখানে আমরা আমাদের ইনসেন্টিভ প্যাকেজটাও আপনার এমনভাবে ডেভেলপ করেছি যে এইটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি আকর্ষণীয়।
তো আমরা সেই জন্য বলছি যে এখন যে আপনার নতুন মডেলে কাজ করা শুরু হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন যে গত 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী 10টা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন, এবং গতকাল আমরা আরো একটা জোনের আরিশা ইকোনমিক জোনের প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছি, এবং আরো অনেকগুলো জোন আপনার এই লাইসেন্সিং প্রক্রিয়ায় আছে, পাইপলাইনে আছে। আমি চলে আসবো আসলামুল হক এমপি, আপনি সরকার দলীয় সংসদ সদস্য, এবং আপনার যে পরিকল্পনার কথাই অনুষ্ঠান শুরুর আগে আমাদেরকে বলছিলেন, আমাদের দর্শকদের আসলে জানানো উচিত। অনেকেরই কিন্তু ধারণা নাই যে প্রাইভেট ইপিজেড গুলো কি হয় আর কি, মানে কি রকম হয়, বিশেষ করে যারা মানুষের সাধারণ মানুষ, ইকোনমিক জোন যেগুলো হচ্ছে আর কি, সেগুলো কি হতে পারে। আপনি যদি আপনার এই ইকোনমিক জোনটা নিয়ে একটু ধারণা দেন, আসলে কি হচ্ছে এখানে, কি করছেন আপনি? আসলে আমরা যে প্রথম যখন আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে বাংলাদেশে 100টি অর্থনৈতিক বেসরকারি খাতে 100টি অর্থনৈতিক ইকোনমি জোন তৈরি করবেন, ডেভেলপ করবেন, তখন থেকে আমরা ভাবতে শুরু করি যে আমাদের এই আমরা নিজেরাও একটা ইপিজেড করতে পারি কিনা। তারপর থেকে শুরু করে আমরা আমাদের ইপিজেড পরিকল্পনাটা আমরা গ্রহণ করি। সাথে সাথে বাংলাদেশ ইকোনমিক জোনের যে কর্তৃপক্ষ রয়েছেন, আজকে আমার পাশেই রয়েছেন চেয়ারম্যান মহোদয়, ওনারা যে আইন করেছেন এই বেসরকারি খাতে ইকোনমিক জোনগুলির জন্য, সেই আইন মেনেই আমরা ওনাদের কাছে আবেদন করি, এবং সেই আবেদন প্রক্রিয়াটা তো উনি বলেছেন, বাট এখন আপনার পরিকল্পনাটা কি, মানে সেখানে কি হতে যাচ্ছে? পরিকল্পনাটি আসলে বাংলাদেশের পরিকল্পনা না। আমরা কন্টেস্ট করতে চাই আপনার মালয়েশিয়ার সাথে, আমরা কন্টেস্ট করতে চাই ভিয়েতনামের সাথে। সেখানে যেভাবে অবকাঠামো তৈরি হয়েছে সেই আলোকেই আমরা এখানে অবকাঠামো তৈরি করে আন্তর্জাতিকভাবে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চাই। কি কি থাকবে সেখানে? ধরেন আপনার আমাদের এখানে থাকতে পারে আপনার মেডিকেল ইকুইপমেন্ট, সেখানে আপনার নিজস্ব ল্যান্ডিং পোর্ট থাকবে, ল্যান্ডিং পোর্ট থাকবে, সেখানে আপনার গিয়া সব ধরনের বিদ্যুতের মানে হেলিকপ্টার যেমন নামতে পারবে, সেরকম আবার আপনার নৌবন্দর হয়ে আপনার পথে আপনার পৌঁছে যেতে, চট্টগ্রাম যেতে পারবেন, আপনি সড়ক পথেও যেতে পারবেন। আপনার যদি এখানে আমাদের একটি 5 তারা হোটেল থাকছে, সেই হোটেলে আপনার হেলিপ্যাড থাকবে, আপনার যাতে বিদেশি বিনিয়োগকারীরা এয়ারপোর্ট থেকেই সরাসরি তারা এই তাদের ব্যবসা যেখানে আছে সেখানে আসতে পারে। এই ইকোনমি জোনে একই সাথে হসপিটালও থাকছে, আন্তর্জাতিক মানের হসপিটাল থাকবে, সেখানে পুলিশ স্টেশন থাকবে, সিকিউরিটি বেস থাকবে, ইটিপি থাকবে, সব ধরনের সুযোগ সুবিধা নিয়েই আমরা। ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে আমরা কি কি? আমরা ইন্ডাস্ট্রির দিক থেকে ধরেন অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি হতে পারে, সেখানে হেলিকপ্টার একটা অ্যাসেম্বল হতে পারে, অ্যাসেম্বল কারখানা হতে পারে, কথা চলছে, যেটার জন্য আমরা ইতিমধ্যে রাশার সাথে কথাবার্তা বলছি। আশা করি আমরা যদি এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে প্রথম আমরা হেলিকপ্টার বা এই ধরেন অত্যাধুনিক হেলিকপ্টার প্রযুক্তির যে অ্যাসেম্বল কারখানা সেটি বাংলাদেশে হবে। শুধু বাংলাদেশে না, আমার তো মনে হয় যে আশেপাশে আমাদের অনেক দেশেই নাই। ইতিমধ্যে রিলায়েন্স ইন্ডিয়ার সাথে একটি চুক্তি করেছে, রাশিয়ার একটা কোম্পানি ইতিমধ্যেই। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ধরনের একটি কি পরিমাণ লোকের কর্মসংস্থানের আশা করছেন এখানে? আমরা আমাদের আসলে এখন ইতিমধ্যে আমাদের 50 একর জমি অনুমোদন দিয়েছেন। আমরা এখানে পরিকল্পনা করছি প্রায় 200 একর জমির উপরে আমরা এই প্রাইভেট ইকোনমিক জোনটি আমরা নির্মাণ করব। এখানে আশা করছি আমরা প্রায় ধরেন 1.5 থেকে 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমাদের এই জিডিপিতে এটি একটি ভালো অবদান রাখবে। সবকিছু মিলিয়ে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ করবেন, সেটির জন্য কিন্তু একটি সহায়ক শক্তি। আরিশা অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন যেটা কথা বলছেন আপনি, সেখানে যে ইনভেস্ট হবে আর কি, যারা ইনভেস্ট করবেন সেই সকল কর্তৃপক্ষের সাথে বা তাদের সাথে কি আপনার কথা হয়েছে বা এরকম আশা পেয়েছেন? আমরা ইতিমধ্যেই ইউকের একটি কোম্পানির সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আশা করছি এ মাসেই এই চুক্তিটি সম্পন্ন হবে। আমরা সেটি চুক্তিটি করার চিন্তা করছি। যদি চুক্তিটি হয় তাহলে আমরা বেজা কর্তৃপক্ষের অফিসেই তাদের এই কনফারেন্স রুমেই
আমরা এই চুক্তিটি করব। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটি সেই প্রতিশ্রুতি পাওয়া গেছে, কি পরিমাণ বিনিয়োগ হবে? এখানে প্রায় 80 থেকে 90 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের বিগ অ্যামাউন্ট। কমল চৌধুরী, আপনি শুনছিলেন যে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে। অনেক সময় পত্রপত্রিকায় নিউজ আসতে মাঝখানে যে বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন, অস্থিতিশীলতা, নানা রকমের ঘটনার কারণে বিদেশি বিনিয়োগকারীরা এদেশ থেকে চোখ ফিরিয়ে নিচ্ছেন, এরকম কিন্তু শুধু বাংলাদেশের গণমাধ্যমে নয়, বিদেশি গণমাধ্যমেও কিন্তু এরকমের খবর বেরিয়েছিল। বিদেশি বিনিয়োগকারীরা তো আপনার কাছে আসছেন, যেহেতু আপনি ওই একটা জায়গায় আছেন আর কি, যেখানে বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে আর কি। তাদের বক্তব্য কি, তারা কিভাবে কথা বলছেন, কি বলছেন আপনাদের সাথে, সেটা যদি একটু বলেন। আপনার রাজনৈতিক অস্থিতিশীলতার কথা যেমন বলেছেন, যে বিনিয়োগ পরিবেশ নিয়ে কিছুটা আপনার অনিশ্চয়তা, সেটা নিশ্চয়ই একটা সময় ছিল। আমরা মনে করি এখন সেটা অতীতের ব্যাপার। তো এই মুহূর্তে বাংলাদেশ বিনিয়োগের অনুকূল সবচেয়ে সুন্দর সময়টা কাটাচ্ছে। তো এখন পলিটিক্যাল স্টেবিলিটি ইজ দেয়ার। তো এখন আপনার বিদ্যুতের দিক থেকে আপনার খুব ভালো অবস্থায় আমরা আছি। তো আমরা আপনার বিদেশ থেকে এলএনজি এনে আর শিল্পে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যেটা আগামী বছর আমরা আশা করতেছি শেষ নাগাদ আপনার ন্যাশনাল গ্রিডে যুক্ত হবে। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো। সবকিছু মিলিয়ে আমরা বিনিয়োগের একটা চমৎকার অনুকূল পরিবেশ আছে বলে মনে করি। এবং এর ফলে যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু নীরবে ঘটে যাচ্ছে, অনেকের নজরে আসছে, আবার অনেকের আসছে না, যে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে প্রতিদিন ভিজিট করছেন, প্রতিদিন। এবং আমরা প্রতিদিন প্রচুর বিদেশি বিনিয়োগকারীর সাথে বৈঠক করছি। কিছুক্ষণ আগেও আমার সাথে আপনার বৈঠক হয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যারা পদ্মা ব্রিজ তৈরি করতেছেন তারা, এবং তাদের যে হোল্ডিং কোম্পানি যারা আপনার চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল কোম্পানি, খুব সম্ভব নাম, তারা এসেছেন। কেন এসেছেন? কারণ হুবে প্রভিন্সের গভর্নরের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যাতে একটা ইকোনমিক জোনের জন্য আমরা জমি দিই, নতুন একটা ইকোনমিক জোন চাইনিজদের জন্য, সেটা পদ্মার অপর পারে। স্পেশালি চায়না, হ্যাঁ, এটা পদ্মার অপর পারে তারা চাইতেছেন, শরীয়তপুরের জাজিরাতে। তো তেমনি এই আবার একই জমিটা এর আগে আমরা চায়না কনস্ট্রাকশন কোম্পানি নামে আরেকটা চীনের কোম্পানিও আমাদের সাথে আলোচনা করে যে এই জমিটার জন্যই। অর্থাৎ আপনার পদ্মা ব্রিজ তৈরি হওয়ার আগেই কিন্তু পদ্মার অপর পারে উন্নয়নের হাতছানিটা আপনার স্পষ্ট। শুধু এখানে নয়, চট্টগ্রামের মিরসরাইতে বলেন, ঢাকার আশেপাশে অলরেডি 60টার মতন ইকোনমিক জোন আপনার বাস্তবায়নাধীন আছে। তো আপনার সেটা কক্সবাজারে হচ্ছে, মহেশখালীতে সেই পরিকল্পনা আছে, খুব বড় আকারের ইকোনমিক জোন মিড টার্মে আপনার সেটা হবে। এবং আমরা বলতে পারি যে বাংলার আপনার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমরা যেভাবে আমাদের ইকোনমিক জোনের অবস্থানগুলোকে সাজিয়েছি, আমরা সম্পূর্ণ একটা নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি বলে আমরা মনে করি। খুব তাড়াতাড়ি, এটা খুব বেশি সময়। এবং আমি তো আমার চোখের সামনে আসলে ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সেই দৃষ্টান্তগুলো তুলেই আনতে পারি। আমি আসলামুল হক আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই যে বাংলাদেশে বিনিয়োগ করতে এসে প্রথম যে বাধাগুলো আমাদের বিনিয়োগকারীরা পাচ্ছে, সেটা কি? কমিউনিকেশন, যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করে বেরোবে সেটা কিভাবে, তারপরে তার কি সিকিউরিটির সে ইয়ে করেন, সে কি ফিল করেন, বা সে মনে করেন যে সিকিউরিটি না। কোন কোন ক্ষেত্রে কি মনে করেন সে যে এই মালামাল পরিবহনের ক্ষেত্রে পরিবহন সংক্রান্ত জটিলতা, তারপরে দাপ্তরিক কিছু দীর্ঘসূত্রিতা, এরকমের অনেক কিছু কিন্তু হয়। একটা বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আপনি গড়ে তোলার পরিকল্পনা করছেন, তার মানে সেখানে বহু শিল্প হবে। আপনি বলছিলেন যে 2 শতাধিক সেখানে প্রতিষ্ঠান হতে পারে, যার মধ্যে থাকবে তৈরি পোশাক, যার মধ্যে থাকবে ঔষধ শিল্প থাকতে পারে, যার মধ্যে থাকতে পারে এগ্রো বেস ইন্ডাস্ট্রি, যার মধ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থাকতে পারে। তো এতগুলো ইনভেস্টমেন্ট যেখানে হবে, তার সাথে সম্পর্কিত সমস্ত অবকাঠামোগত সুবিধা কি নিশ্চিত করতে পারবেন আপনি? আমি আপনাকে একটি কথা আশ্বস্ত করি। আপনি জানেন যে ইন্ডাস্ট্রি করতে গেলে বিদ্যুতের সমস্যা হয়। হ্যাঁ, পাওয়ার। ইতিমধ্যেই আমার ওই এমপিজেড এর পাশেই আপনার 3টি বিদ্যুৎ প্রকল্প রয়েছে, যেখানে 324 মেগাওয়াট বিদ্যুৎ আছে। সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা খুব সহজ হবে। পাশাপাশি ব্রেজা কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলেছেন আপনাকে, চেয়ারম্যান মহোদয়, যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েই এই অঞ্চলগুলিকে সরকার নির্মাণ করতে চাচ্ছে এবং বাস্তবায়ন করতে চাচ্ছে। সেক্ষেত্রে এখন দেখেন, 2008 সালের আগে বাংলাদেশের বিদ্যুতের ছিল আপনার 3400 মেগাওয়াট মাত্র। এখন 16,000 বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রতিদিন। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ কোত্থেকে কোথায় বদলে গেছে।
আপনাকে আগে ছিল আপনার পলিটিক্যাল আনস্টেবিলিটি, এখন পলিটিক্যাল স্টেবিলিটি আসছে। বাংলাদেশে কোনো হরতাল নাই, মানুষ হরতাল এখন গ্রহণ করে না। সেই ক্ষেত্রে সেই কারণেই চেয়ারম্যান মহোদয় যে বললেন যে প্রতিদিন বিনিয়োগকারী আসছে, আসলে কথা সঠিক। না, মানে আরেকটা জিনিস কিন্তু আমাদের যারা বিদেশি বিনিয়োগ করেছেন তারা কিন্তু কোয়ালিটি একটা সার্ভিস চান আর কি, অবশ্যই ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটি চান। ওনারা ইতিমধ্যেই বেজা কর্তৃপক্ষ ইতিমধ্যেই ভাবছেন যে অন স্টপ সার্ভিস করা যায় কিনা। ওনারা যদি ওয়ান স্টপ সার্ভিসটা করেন, আমি বিশ্বাস করি ওনারা যেভাবে এই প্রাইভেট ইকোনমি জোনগুলি বাস্তবায়ন করছে, এটা বাস্তবায়ন করে ফেলছেন ওনারা। তো যদি এটি বাস্তবায়িত হয় তাহলে বিদেশি বিনিয়োগ অবশ্যই আগ্রহ প্রকাশ করবে, এবং পাশাপাশি আমরা যেখানে এই অঞ্চলটি গড়ে তুলছি সেখান থেকে কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্ট একটি পোর্ট করেছেন মাঝামাঝি জায়গায়, পানগা পোর্ট, যেটা সেই পানগা পোর্টের এই ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল হবে। দূরত্বটা কিন্তু মাত্র 31 কিলোমিটার, আমার এই অর্থনৈতিক অঞ্চল থেকে মাত্র 31 কিলোমিটার। সুতরাং এই আপনি যে যোগাযোগের যে কথাটা বলছেন, যোগাযোগের কিন্তু অত্যন্ত সহজভাবে আপনি মানে আপনার ইয়েটা তো অঞ্চলটা তো মানে আপনার যে ইকোনমিক জোন, আরিশা ইকোনমিক জোন, বুড়িগঙ্গার তীরে অনেক ক্ষেত্রে হয় কি এরকমের ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার ফলে সেই নদী গ্রাস হয়ে যায়, নদী নষ্ট হয়ে যায়। আপনারা কি সেটা সংরক্ষিত করে করবেন? ইতিমধ্যেই নদী সংরক্ষণ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেমন ইটিবি থাকবে, আপনার ওয়াসার যে পানিগুলি আসবে সেটাও আপনার ট্রিটমেন্ট প্ল্যান থাকবে সেখানে, যাতে বজ্র ওই নদীতে না পড়ে, নদী দূষণ না হয়। এই জন্য আমরা রিসাইক্লিং পাওয়ারও ইউজ করার চেষ্টা করছি। রিসাইক্লিং পাওয়ার হবে সেখানে। আমরা ইতিমধ্যেই মালয়েশিয়ার একটি কোম্পানির সাথে, আপনি জানেন যে সার্জারি গ্লাভস, এটা আমাদের এখানে কোনো ফ্যাক্টরি নাই, তাদের সাথে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, তারা এখানে আরেকটা ফ্যাক্টরি করতে চাচ্ছে। আচ্ছা, এটা নতুন ধারণার একটা ইন্ডাস্ট্রি, সার্জারি গ্লাভসের একটি ফ্যাক্টরি হবে। তাহলে আমাদের এই এখন যেভাবে আমরা যত বেশি দাম দিয়ে ইম্পোর্ট করছি, সেটি কিন্তু আপনার কম দামে আমরা এখানে পাবো এই জিনিসগুলি, তখন আর আমাদের ইম্পোর্ট করতে হবে, আমদানি করতে হবে। বেজার চেয়ারম্যানের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখন বলা হচ্ছে যে বাংলাদেশের যে এই ধরনের বেসরকারি যেগুলো ইকোনমিক জোন হচ্ছে, সেক্ষেত্রে আরিশা তো একটি মাত্র। মানে আপনার কাছে আর কি ধরনের এই প্রস্তাব রয়েছে, বা কারা কারা করছে, কি রকম হতে পারে সেগুলো আর কি? বড় বড় গ্রুপ কোম্পানি তো রয়েছে বাংলাদেশে। আমরা আপনার এটা ফ্রি কোয়ালিফিকেশন লাইসেন্স দেওয়া শুরু করেছিলাম বেসরকারি প্রাইভেট জোন হিসেবে বাংলাদেশে, আপনার প্রথম একেখান গ্রুপকে দিয়ে। এরপর ক্রমান্বয়ে যে সমস্ত প্রতিষ্ঠান এসেছে তারা সবগুলোই কিন্তু বাংলাদেশে প্রথিতযশা আপনার কোম্পানি। আব্দুল মোনেম এসেছে, প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী গ্রুপ। ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এসেছে, তারাও প্রতিষ্ঠিত গ্রুপ, তারা 2টো লাইসেন্স নিয়েছে। ব্যয় ইকোনমিক জোন এসেছে, আমান ইকোনমিক জোন এসেছে। আপনি জেনে খুশি হবেন যে আমান ইকোনমিক জোনে যে আপনার সিমেন্ট ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে, আমি মাত্র 3 দিন আগেও ভিজিট করে আসলাম। এটা বাংলাদেশের খুব সম্ভব এটা ওয়ান অফ দি লার্জেস্ট আপনার সিমেন্ট ফ্যাক্টরি হতে যাচ্ছে, এবং এটা প্রায় 36,50,000 মেট্রিক টনের ক্যাপাসিটি হবে। তারা প্রতিদিনই 10,000 মেট্রিক টন সিমেন্ট এটাতে উৎপন্ন হবে, এবং এখানে আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে এটাতে। অর্থাৎ ইকোনমিক জোনের বিষয়টা এটা আর কোনো স্বপ্ন বা চিন্তার ধারণাগত বলে কিছু নেই, বর্তমান। আমি তো এইটা দেখতে পারি যে ধরেন যে এই শুধু ইকোনমিক জোন মানে কি একটা অঞ্চলে কিছু বিল্ডিং হওয়া, কিছু লোকজনের কাজ পাওয়া, তা কিন্তু নয়। পারিপার্শ্বিক কিন্তু কিছু প্রভাব আছে, যেমন ওই এলাকার লোকজনের জীবনযাত্রা চেঞ্জ হয়ে যাবে। ডেফিনেটলি চকচকে শার্ট পরবে, সে ভালো কাপড় পরবে, পায়ে স্যান্ডেল থাকবে, তার বাড়িতে একটা পাকা ঘর হবে, সে স্যানিটেশন ব্যবস্থা ডেভেলপ হবে, বিদ্যুৎ যাবে, টেলিভিশন যাবে, রাস্তা হবে, সেখানে নতুন বাজার গড়ে উঠবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। যেমন ধরেন আমাদের এই ইকোনমি জোনের মধ্যে আমরা একটা ভেজিটেবল কোল্ড স্টোরেজ করতে যাচ্ছি আধুনিক। এই ভেজিটেবল কোল্ড স্টোরেজটি আপনার যেমন রোজার সময় মানুষের খুব দুর্ভোগ হয়। হ্যাঁ, আমার একটা পরিকল্পনা রয়েছে যে আমরা ওখানে প্রায় 15,000 মেট্রিক টন ভেজিটেবল আমরা সংরক্ষণ করতে পারবো। অর্থনৈতিক নতুন অঞ্চল গড়ার সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মোটিভেশন গুলো বা ডেভেলপমেন্ট গুলো কোন দিকে যাচ্ছে আর কি, মানে আমরা নতুনত্বের কোন শাখাগুলোতে পা ফেলছি? দেখুন, অর্থনৈতিক অঞ্চলগুলো আপনার উৎপাদনে আসার যে প্রক্রিয়া শুরু হয়েছে, কতদিন লাগতে পারে? এতে অলরেডি আছে।
অলরেডি আপনার শিল্প স্থাপন শুরু হয়ে গেছে এবং কয়েকটাতে তো বেশ কিছু শিল্প বা এটা চালু হওয়ার মুখেই আছে। এই বছরই বেশ কিছু বড় বড় ইন্ডাস্ট্রি চালু হয়ে যাবে মেঘনা ইকোনমিক জোনে এবং আমান ইকোনমিক জোনে। এছাড়া আপনার এবছরের শেষ নাগাদ আমরা আশা করতেছি আপনার বিদেশি বিনিয়োগকারীদের কিছু প্রতিষ্ঠান আব্দুল মোনেম ইকোনমিক জোনেও আপনার চালু হবে। এছাড়া বে ইকোনমিক জোনে এবছরের শেষ নাগাদ আপনার বেশ কিছু ইন্ডাস্ট্রি চালু হবে। তাছাড়া আগামী বছরের শেষ নাগাদ গিয়ে আপনার অন্তত পক্ষে 10 থেকে 11টা জোন আপনার উৎপাদনে থাকবে। এরপর আমরা আরো যে জোনগুলো চিহ্নিত করেছি, এই মুহূর্তে আমরা ধরেন 59টা বা অর্থনৈতিক অঞ্চল চিহ্নিত করেছি, যেখানে প্রায় 80-90টা অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা সম্ভব হবে। কারণ মিরসরাই এবং ফেনী অর্থনৈতিক অঞ্চল আপনার আকারে অত্যন্ত বড়, সেখানে 30,000 একরের মতো জমি আছে। সেখানে এখন আমরা 610 একর ডেভেলপ করছি এবং চলতি বছরে আমরা আরো 1.5 থেকে 2,000 একর জমি ডেভেলপ করব। সেখানে আপনার খুব বড় বড় কোম্পানিগুলো জমি চেয়েছে, সেখানে বিদেশি বড় বড় কোম্পানিগুলো আমাদের কাছ থেকে জমি চেয়েছে, রিলায়েন্সও আপনার জমি চেয়েছে আমাদের কাছে, জিন্দুন জেজিয়াং এর মতন কোম্পানিও সেখানে 1320 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য আপনার ফিজিবিলিটি স্টাডি অলরেডি তারা কমপ্লিট করেছে। সেখানে আপনার পোর্ট স্থাপনের যে লিমিটেড আকারে পোর্ট স্থাপনের আপনার পরিকল্পনা বিভিন্ন কোম্পানি আমাদের কাছে পেশ করতেছে। তো আমরা সবকিছু মিলে এই বিষয়টা আপনার বলতে পারি যে দেশে কিন্তু একটা খুব নীরবে বড় আকারের একটা বিপ্লব হয়ে গেছে। আমি ওই জায়গাটাতে তুলনা করছি যে বিনিয়োগ বিপ্লব আমরা ওই কথাটা বলতে পারি যে আসলাম হক বলছেন যে তার এই অর্থনৈতিক অঞ্চলে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ লোকের কর্মসংস্থান হতে পারে। ধরা যাক যে 100টি এই রকমের অর্থনৈতিক অঞ্চল হলো, সেখানে গড় পর্তায় 1 লাখ করে লোকের কর্মসংস্থান হলো, গড় পর্তা আমরা ধরলাম আর কি। তাহলে 50,000 হলে কিন্তু 50 লাখ লোকের কর্মসংস্থান হয়ে গেল। 50 লাখ হবে না, কারণ অনেকগুলো ইকোনমিক জোন আছে অনেক বড়। যেমন আমরা ধরেন সেক্ষেত্রে দেখেন যে বাংলাদেশের মানুষ প্রতি বছর 5 লাখ 6 লাখ করে দেশের বাইরে যাচ্ছে কর্মসংস্থানের জন্য, তখন তো আমাদের দেশেই শ্রমিকের সংকট হয়ে যাবে। আমাদের দেশে আমরা আশা করি এমন একটা স্টেজে আমরা যাব, বিদেশিরা অনেক এখনো বিদেশিরা আসতেছে, বাট বিদেশিরা এক সময় আরো ব্যাপক আকারে আপনার এই দেশে কর্মসংস্থান বিদেশিদের জন্য হবে। মানে আপনারা দুজনই আজকে এসেছেন এবং আমরা নিশ্চয়ই আমাদের যারা দর্শক আজকে অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে পারি যে আমরা হয়তো এখন বসে কথাগুলো বললাম, কিন্তু আগামী 10 বছর পরে বাংলাদেশের চেহারাই এই মানে মানে অর্থনৈতিক উন্নয়নটা বদলে দিতে পারে আর কি। মানে বাংলাদেশের চেহারা হয়তো ঝকঝকে চকচকে দিতে পারে নয়, অবশ্যই দেবে। এবং আমরা স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার যে স্বপ্ন দেখাচ্ছি, এটা আর স্বপ্ন অ্যাকচুয়ালি থাকবে না, তখন এটা হবে চোখের সামনে বাস্তব। আমি অনুরোধ করব যে আমাদেরকে যাতে আমরা সহজভাবে ব্যাংক থেকে সুযোগ সুবিধা নিয়ে ঋণ নিয়ে আমরা যেন এই অঞ্চলগুলিকে দ্রুত ডেভেলপ করতে পারি, আর সেটি যেন সিঙ্গেল ডিজিটে হয়। আমরাও আশা করি যে এটি একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সফল হোক এবং সারা দেশের মানুষ এ থেকে উপকার পাক। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন, আমরা কথা বলছিলাম বাংলাদেশ এগিয়ে যাওয়ার গল্প নিয়ে, এবং সেটি নিশ্চয়ই খুব দূরে নয়। আমরা দেখতে পাবো যে শিল্পে সমৃদ্ধিতে এদেশের সব মানুষ সুখে শান্তিতে থাকবে, এটি প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।